না দেখো, আমরা অ্যাকচুয়ালি আমাদের 4 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো আমাদের 2 বছর থেকে বাবা মানে আমার শ্বশুর মশাই ভীষণ ভাবে চাপ দিতে শুরু করে, এবারে কর। শাশুড়ি মা সব থেকে বেশি যদি কেউ এক্সাইটেড থাকতো, মানে সবসময় বলতো, সেটা হচ্ছে আমার ননদ। মাসিরা তো রয়েছে রাহুলের। ডিভোর্স এই শব্দটা অনেক মানে শুনতে ডিভোর্স, কিন্তু একটা সম্পর্ককে ভাঙতে তো এইটুকু সময় লাগে। সেই সম্পর্কটাকে সুন্দর করে জোড়া লাগাতে অনেক অনেক টিপস দিচ্ছি না, আমি আমার মনের কথা বলছি। আমি বলতে চাই যে পৃথিবীতে শুধু সেলিব্রিটিরা নেই যাদের ডিভোর্স হচ্ছে, সেই আপনার বাড়িতে বা আপনার আশেপাশে পাড়াতে অনেকের ডিভোর্স হচ্ছে। তো এইটা নিয়ে তো হাইপ করারও কিছু নেই, আর ভালোবাসা দেখলে এত বাড়াবাড়ি করারও কিছু নেই। কিন্তু সিরিয়াসলি বলছি, আমরা দুজন খুব ব্লেসড যে আমাদের এত লোক ভালোবাসে। আমি জানি যে যদি আর ও যদি না ভালোবাসে থাকতো, অনেক রকম এরকম ও আমাকে চলে যেতে পারতো ছেড়ে। ও কোনোদিন আমাকে ছেড়ে যতবার ঝগড়া হয়েছে ওই এসেছে, ওই আমার হাত ধরেছে। এন্ড হ্যাঁ, অনেক যত ছেলে আছে সবাই জানে, অনেক বড় বড় এরকম অশান্তি হয়েছে যেখানে আমার সত্যি প্রশ্ন নেই, সন্তানকে ছেড়ে চলে যেতে পারে না, আমি কি করে তোর দিকে সিনটা আছে। আর ইন্টারভিউটা প্লিজ দেখবেন, পুরোটা দেখবেন, ইন্টারভিউটা সত্যি পুরোটা দেখবেন। মানুষের বাড়িতে আছি, তাদের নতুন বাড়িতে এবং নতুন একটা সুখবর নেই, সেটা সকলেই জেনে গেছেন। কিন্তু দুজনের ইন্টারভিউ করি আজকে, মূলত 3 জনের ইন্টারভিউ করছে। তিনি আর কিছুদিন পর ক্যামেরার সামনে আসবেন। আপাতত একটু লুকিয়ে আছেন আমাদের খুব প্রিয় রাহুল দা এবং প্রীতিদি, এবং সকলেই জানেন যে নতুন অধ্যায় তাদের জীবনে শুরু হতে চলেছে। এবং সেই কারণে প্রীতিদি আমি দেখলাম যেমন সে তেমনই আছে, রাহুল দা একটু বাচ্চা হয়ে গেছে, মানে আরো কিছু ঠিক আছে, ল্যাদ খাচ্ছি, বাবা হচ্ছি না, এইটা তো আমার মি টাইম, এইটা তো এখন আমি চলছে মি টাইম। আমার যেদিন ছুটি থাকে বা গ্যাপ থাকে, আমি খাই, টিভি দেখি, এখানে গড়াই ওখানে গড়াই। না, একটু প্রীতিদির সঙ্গে সময় কাটানোটা বেড়ে গেছে, তাই তো? শুধু প্রীতিদির সঙ্গে না, প্রীতিদি এবং পুচকুর সঙ্গে না, মানে লাকিলি যেহেতু আমরা এইখানে এসেছি, মানে সেই কারণে যেহেতু রাহুলের শুটিংটা একদম কাছে, মানে 5-7 মিনিটের ডিস্টেন্স, তো সেই কারণের জন্য আমরা কাজের সূত্রে এই ফ্ল্যাটটাও নেওয়া। তো সেই কারণে রাহুল দুপুরবেলা খেতে চলে আসে, যে দুপুরটা ওকে আমি পেতাম না, মানে সকালে বেরোলে সেই একদম রাত্রে দমদমে থাকলে তো একদম 11টা 11:30 দেখতে পেতাম, আর বেহালায় থাকলে তাও 10টায় দেখতে পেতাম। কাছাকাছি মায়ের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসতো, ওখানে দেরি হতো। আর এইখানে কি হয়, দুপুরে দেখতে পাচ্ছি, তারপরে তোমার রাতেও টুক করে যখনই 9:30 প্যাকআপ হলে চলে আসছে, 7টায় প্যাকআপ হলে চলে আসছে, সেই সময়টা। আর হ্যাঁ, এই যে খবরটা আসার পর থেকে রাহুলের মধ্যে একটা চেঞ্জেস, আমি কিরকম বলবো, রেসপন্সিবিলিটি, মানে এটা শুরুর দিকে ছিল না। এইটাও কেন কি শুরুর দিকেও বুঝছিলই না, বুঝলে যে ও বাবা হতে চলেছে। হ্যাঁ, এখনো মানে সত্যি কথা, ও এখনো বুঝছে না যে কি হচ্ছে, বা আমিও কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। যে যখন আমার কষ্ট হয় তখন বুঝি যে হ্যাঁ একটা কিছু হচ্ছে, কিন্তু তাছাড়া না ভুলে যাই যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, বা ও ভুলে যায় যে এরকম। আমরা ওরকমই আছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন। আর সেকেন্ড কথা, রেসপন্সিবিলিটির কথা যদি বলি, তাহলে কি বলবো, যে রাহুল ধরো মা, আমার শাশুড়ি মা ধরো ওকে সেদিনকেই বললো, হেনি, ওর ডাকলাম হেনি বাথরুমটা শুকনো রাখিস একদম। কিন্তু আমি দেখছি যে আমি যে বাথরুমে যাবো সেই বাথরুমে ঢুকছেই না, যাতে জল না হয়, বুঝলে? এইটা একরকম। ওষুধটা আমি খেয়েছি কিনা, ওষুধটা আমার আছে কিনা। একটা মানুষ ওষুধ না কিনে হ্যাঙ্গার, বাড়ি সাজানোর জিনিস কিনতে পারে, এটাতে মাথা গরম হবে না? একটা মানুষ সাজাচ্ছে, এটা ভালোবেসে প্রীতিদি এখন সাজাচ্ছে, সবচেয়ে বড় কথা কাজ থেকে দূরে, তাই না? এটা তাই বলে একটা মানুষ বেরিয়েছে, তার ওষুধটা শেষ হয়ে গেছে, সেই ওষুধটা না কিনে বাড়ি সাজানোর জিনিস কিনছে। এটা প্রীতিদি না, মানে ব্যাপারটা হচ্ছে আমি বাড়িটা, আমি তোমাকে বলছি, এইটা আমার অবশ্যই এটা আমার ভুল, কিন্তু আমার না
জানি না কেন আমার ওষুধে টাকা খরচ করতে খুব গায়ে লাগে। মানে তো হচ্ছে না আর এত দামি দামি ওষুধ আমার বলতেও খারাপ লাগে, ও এত করছে যে আমার বলতেও খারাপ লাগে যে আমার না শেষ হয়ে গেছে জানিস তো। তো আমার খুব এইটা কি সমর্থন করা উচিত? না উচিত না, আমি ভুল করছি, কারণ এটা আমার বেবি ক্ষতি হয়ে যাবে। তোমারও হ্যাঁ, তো সেটাই, এটা আমি বুঝতে পারছি না যে এটা সত্যি আমারও ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, তারপরে ধরো আমি বললাম যে সকালে উঠে চা করতে, মানে চায়ের নেশাটা আমার ঘরে ছিল না, আমি না কফি। এই আজকে কিন্তু আমি চা বানানো শিখছি। আমি বলছি সেটাই আসছে যে আমি ধরো যেরকম মানে আমি না কফি ছাড়া থাকতে পারতাম না, আমার কফি লাগতো আর গ্রিন টি, সেইটাকে আমার জীবন থেকে বাদ দিতে হয়েছে। তারপর একটু চা খাই সকালে, সারাদিনে একবারই খাই। তো ওই যে সকাল উঠে আমাকে একটু চা দিয়ে দিলে কি হতো, আমার শ্বশুর বাড়িতে আমার মায়ের বাড়িতে দুটোতেই আমি আমার বিয়ের আগেও যেরকম লাইফস্টাইল কাটিয়েছি, আমাকে জল তুলেও খেতে হয়নি, আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মা আমাকে ওভাবেই রেখেছে যার জন্য। তো সেইখানে আমাকে তো এক কাপ চাটা সকালবেলা পেয়ে যেতাম, ঠিক আছে, এইখানে তো হচ্ছে না। আর রাহুলকে এনে, রাহুল তুই আমাকে জাস্ট একটা কাপ চা যদি আমি কারোর হাত থেকে পেয়ে যাই তারপরে আমি সব করে দেবো। তো আজকে আমি একদম পাচ্ছিলাম না, ভালোই লাগছে না একদম সকালবেলায়। তো বললাম একটু দে না বলছি পারি না। তারপর দেখলাম গেল, জিম থেকে সবে এসছে, গেল গিয়ে নিজেই বানালো, আবার দিল। ফাস্ট বানালে রাহুল দা? কেমন হয়েছিল? খুব সুন্দর, ওর হাতের রান্নার টেস্ট, মানে ধরো ম্যাগি রান্না তো কত ওই ম্যাগি, ডিম ভাজা, এইটুকু যেটা করে আমাদের আছে, শঙ্করের ব্যাপারটা আছে, এটা আছে। শিখিয়ে দেবো এবারে আস্তে আস্তে, করতে হবে না ওকে, আজকে করে দিয়েছি। রোজ আমি চা করি, রান্না বান্না শিখতে হবে, নিজেরটাও কর। আমি তো এত পারি দুপুরবেলা এই যে রান্না নিজের, ওর কষ্ট হয়। আর এখন এত গরম পড়েছে না যে আমি এই কথা হাঁপাচ্ছি, বুঝলে, অল্প বেশি বলতে পারি না, আর বেশি কথা বলতেও এখন আমার ভালো লাগে না, বুঝলে, মানে ধরো ফোনেও ইন্টারভিউ নিচ্ছে, অল্প তাড়াতাড়ি করে সেরে দেওয়ার চেষ্টা করছি, ক্লান্ত লাগছে। এখন কতটা অনেক হাঁপিয়ে যাচ্ছি, ভালো লাগে না। তার মধ্যে প্রীতিদি আমাদেরকে সময় দিচ্ছে রাহুল দা, এটাও অনেকটা বড় ব্যাপার। কিন্তু একটা কথা রাহুল দা, প্রীতিদির আমি ফার্স্ট যখন জানলে তুমি, এবং রাহুল দাকে কিভাবে জানালে, ফার্স্ট জানলেও তখন কি মনে হয়েছিল? ঝগড়া, মানে না সেটা জানতেই চেও না, খুব খারাপ অবস্থা ছিল সেই সময়, ঝগড়া চলছিল আমাদের। একটা আমার এইটা একটা আক্ষেপ আছে অর্পিতা, আমি ওর সামনেই বলছি যে এটা খুব সুন্দর একটা ঘটনা, মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার। তো আমি একটু খারাপ, আমাদের দুজনেরই অবস্থা চলছিল সেই সময়, একটু ঝগড়াঝাটি হচ্ছিল। অ্যান্ড আমার আমি খবর দেওয়ার আগে এই খবরটা আমি দিতে পারিনি ওকে, আমার শাশুড়ি মা দিয়েছিল যে তুই বাবা ঘরে চলেছিস। আমার শাশুড়ি মা না আমি তো বলেছিল রাগে, হ্যাঁ, তো ঝগড়া হচ্ছিল, তো সেটা তো কারণ তো ওই ছিল ঝগড়ার, কিন্তু তাই না। তারপর ওর এক্সপ্রেশন বুঝিয়ে দিয়ে আমার জন্য পরের দিন একটা জুতো কিনে এনেছিল, যে জুতোটা অনেক দিন দিয়ে চাইছিলাম, সেই জুতোটা আমাকে দিয়েছিল। কিন্তু একটা কথা বলে শুনে কি মনে হলো ফার্স্টে রাহুল দা, মানে এত বড় দায়িত্ব প্রীতিদি ফার্স্ট যখন জানলে তখন মানে প্রথমেই কি মনে হয়েছিল? একটা দায়িত্ব তো, অনেক বড় দায়িত্ব, এবং যেহেতু বলছিলে যে একটা তোমার দুজনের মধ্যে ঠিক আছে ঝগড়া তো হবেই, তবু এই সিচুয়েশনে যেহেতু একটা বড় রেসপন্সিবিলিটি নিতে যাওয়া। না দেখো, আমরা অ্যাকচুয়ালি আমাদের 4 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো আমাদের 2 বছর থেকে বাবা মানে আমার শ্বশুর মশাই ভীষণ ভাবে চাপ দিতে শুরু করে, এবারে কর। শাশুড়ি মা সব থেকে বেশি যদি কেউ এক্সাইটেড থাকতো, মানে সবসময় বলতো, সেটা হচ্ছে আমার ননদ। মাসিরা তো রয়েছে, রাহুলের আছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেকে একসাথে মানে থাকে না, কিন্তু আমাদের ওই ধরো বাড়িতে কখনো আমরা 4-5 জন থাকি না, এনি টাইম 10 জন 12 জন রোজ মাথা খেয়ে নিত। এবং কি হয়েছে, যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি বা কোথাও, কি হলো এবারে কবে হবে, ইভেন বাবার বন্ধুরা পর্যন্ত সেটা, কিন্তু সেটা নিয়ে আমি বদার ছিলাম। আমরাও ছিলাম না, কেন রাহুল এই ব্যাপারে ভীষণই না অন্যরকম না। হ্যাঁ, মানে আমি আর রাহুল এরকম ছিল যে আমরা নেব তো সিদ্ধান্ত আমরা কবে কি করতে পারবো না পারবো, মানে বাবা মা বা বাড়ির লোক বাদ দিয়ে কে অনুষ্ঠান বাড়িতে কি বললো সেটা নিয়ে আমি। কিন্তু আমার শাশুড়ি মা যখন অনুষ্ঠান বাড়িতে কেউ বলতো, তো আমার শাশুড়ি মা কিন্তু সাপোর্ট করে দিত। এই শোনো, আমার বৌমার কোনো দোষ নেই, বুঝেছো তো, আমার ছেলে নিতে। হ্যাঁ, মানে আমাদের সোসাইটিতে কি হয়, লোক ইজিলি জাজ করে কি যে 3 বছর হয়ে গেছে বা 4 বছর হয়ে গেছে এখনো বাচ্চা হয়নি কেন, মানে হ্যাঁ
মানে প্রবলেম এটা না, আমার শাশুড়ি মা আমার ননদ গিয়ে ওখানে মানে সে তুমি 18 বছর বয়সে বিয়ে করলো, ওরা ওই বাউন্ডারিটা 2-3 বছর, তুমি 28 বছরে বিয়ে করলো, ওই 2-3 বছর ওই সাইকোলজিটা আমাদের। আমি মাকে বলতো মা ছাড়ো না, বলতে দাও না, ওর কাজ ওটা। তো মা বলতো না কেন বলতো, তোর কোনো দোষ নেই কেন এরকম। তোমার সামনে এরকম ডিরেক্টলি ইনডিরেক্টলি বলতে কথা, আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ এরকম বলে লোকে যে কি হলো এতদিন হয়ে গেল কোনো। আমি তো উল্টো পাল্টা বলি, আমি তো বলি কেন তুমি খাওয়াবে, ঠিক একদম আমি খাওয়াবো তো, আমার মানুষ করবে তুমি, এটাই প্রশ্ন। আমরা জানি এবার আমি আর রাহুল কাজবাজ আরো করি, আর আমার সবে তখন ধুলোকণা বালিঝড় শেষ হয়েছে না, আমি তারপর আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, মায়ের তারপরেই চিকেনগুনিয়া হয়, চোখের অপারেশন হয়, একটার পর একটা বেচারি লেগেছিল। তুমি জানো অর্পিতা আমি আমার মাকে কি লেভেলের ভগবানের মতন আমি মানি আর ভালোবাসি। তো সেই সময় মায়ের সাথে ছিলাম, তারপরে রাহুল এতটা কাজ আসছে, কাজ ঢুকছে কিন্তু আমি নিতে পারছিলাম না, বিকজ মায়ের এরকম শরীর খারাপ চলছিল। রাহুল যখন সবাই বলছে, এবার বাবাও অনেক করে বলতে শুরু, বাবা কেন বলছে যে সেটা আউট অফ লাভ, সেটা ইয়েস আউট অফ লাভ হতে পারে, আউট অফ কনসেন্ট, কিন্তু আউট অফ কিউরিওসিটি হলে ওটা কিন্তু এবার কেন হচ্ছে ওই কেন হচ্ছে না। আমার বাবা আমাকে মা আমার বাবা বাড়ির লোক যা ইচ্ছা বলতে সেটা নিয়ে আলোচনা, সেটা আমার সেটা আউট অফ লাভ, সেটা চাইছে নাতি যেই হোক খেলবো, এই করবো সেই করবো, এইবারে আমরা এবার বয়স হয়ে গেলে আমরা কি করে মানুষ করবো, এই সেই বাবার ওই কনসেপ্ট যে আমি খেলবো নাতি বা নাতনি যেই তার সাথে। আমার বাড়ি থেকে ওই মা কিরে আমাদের এবার বিমলা মানে আমার শাশুড়ি মা আমার মা বয়স হয়ে গেলে আমরা মানুষ করবো কি করে, তোরা তো কাজে যাবি, আমাদের তো দেখতে হবে, আমরা ভালো থাকতে থাকতে কর, এইসব। তো আমি আর রাহুল প্ল্যান করেই করেছি। মানে আমি তোমাকে এটাও বলতে পারি যে আমাদের যেই হবে ছেলে মেয়ে যাই, সে আমাদের থেকে বেশি আমাদের বাড়ির লোকেদের কাছে থাকবে, সেটা আমার বাড়ির লোক হোক আর প্রীতির বাড়ির লোক হোক। ওর যেরকম আগের দিন প্রীতির দাদা, আমার দাদা তো পাগলে গেছিল, প্রীতির দাদা আগের দিন কিছুটা রাগারাগি কিছুটা হচ্ছে, নর্মালি আর কি ঠাট্টা হচ্ছে, তো প্রীতির দাদা বলছে তোর এখনই তুই তোর একার দায়িত্ব, সবাই লিঙ্কড, আমরা আমাদের সবার আশা এখন তোকে নিয়ে ভাবছিলাম। এত গুচ্ছ টাকা, আমার একটা ঘট আছে ওটা নিয়ে আমি নাড়াচ্ছি বুঝলে, ওর সামনে বলছে তুই যা চাইবি তাই এখন সব তোর জন্য, এত টাকার বাঞ্চ বার করে আমাকে এই ঘটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে নে এটা তোর, মানে ওইরকম বড় বড় চোখ করে তাকাচ্ছে। হ্যাঁ মানে আমার একটা টাইমে এটা রিয়েলাইজ করলাম যে আমার থেকে কিন্তু আমার আশেপাশের লোকেরা বেশি খুশি। ইনফ্যাক্ট যিশুদা নীলাঞ্জনাদি মানে বাড়ির লোকের পরে যদি কেউ ফার্স্ট জেনে থাকে তাহলে সেটা নীলাঞ্জনাদি যিশুদা আর রাহুল দা জানতো। তো আমাদের সিসিএল এর প্রথম দিক বা সিসিএল যাওয়ার আগে যিশুদা নীলাঞ্জন প্রীতি লাভ, আরে কি করছে ও, মানে এরকম কথা বলতে চাই এই টিমটা নিয়ে একটা কথা বলতে চাই। আর তারপরে যখন সবাই জানলো সিসিএল এর সবাই, তোমার কোনো আইডিয়া নেই আমাদের টিমের প্লেয়ার বাদ দিয়ে যারা যতজন মানে 25-30 জন আমরা ট্রাভেল করতাম, মানে প্রীতির কি টেক কেয়ার করছে সবাই, তোমার কোনো আইডিয়া নেই। প্রীতি দাঁড়িয়ে থাকলে চেয়ারে নিয়ে দিচ্ছে সবাই। আমি তোমাকে এটা নিয়েই বলছি, আমি প্রত্যেকটা সিসিএল এর টিমের সকলের কাছে যিশুদা নীলাঞ্জনাদি যেভাবে আমার রাহুলকে আমি বুঝতাম না যে রাহুল তো কিছু মানে আর কোনো হেলদলি নেই বুঝলে, হ্যাঁ হচ্ছে একটা বুঝলে কষ্ট হলে একটু পেটে হাত বুলিয়ে দেওয়া এইটা। আর ওরা মানে ধরো পিন্টুদা বলে একজন ছিল যে আমাদের মাসাজ করতো, সেই ইন্ডিয়া টিমের সাথে ওর পার্টির সময় নাচছে কিন্তু চোখ আমার দিকে যে আমি এরকম করছি কিনা, মানে ধরো প্রীতি নাচ দৌড়ে এসে আগে দাঁড়াও মানে এইরকম ধরো থাপ করে উঠছি কি হলো আস্তে। এবং সব থেকে বড় কথা আমি রাহুল যেখানে প্র্যাকটিস করে সেখানে গেছিলাম, তুমি ভাবতে পারবে না ওই মানুষটা, আমি এটা বলছি অন ক্যামেরা, কেন কি আমার বাথরুম যেতে হবে, দৌড়ে এসে যেহেতু ছেলেরা যায় ওখানে ওরকম বাথরুম, এসে উনি বাথরুমে জল ঢালছেন যে প্রীতি বাথরুম করবে এই সময়। আর তুমি কি পাগল হয়ে গেছো, যাও বলে মুখ করে সরিয়েছি। যিশুদা আমাকে কনস্ট্যান্টলি যিশুদা নীলাঞ্জনাদি প্রীতি এটা করিস না, যেখানে স্মোক হয় যিশুদা ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। আমি ভুলে যাই। ও বনিও জানতো, বনি কৌশল ও আর সবাই মানে উদয় জেনে এমন করলো মনে হচ্ছে উদয় মানে উদয় আমার ছেলে, আমার ঘরে উঠে পাগলের মতন এসে চরিধারা অনামিকা, উদয়, সৌরভ, দর্শনা, কৌশানী, জোর আদিত্য আমাকে চুমু টুমু খেয়ে কৌশানী তো মানে ওই যেন মানে মা একজন, তো বনি সবাই আমার টেক কেয়ার করেছে এবং খুব খুব ভালোবাসা দিয়েছে। আমি যার প্রত্যেকের নাম ধরে ধরে তো বলতে পারবো না, মানে ইচ এন্ড এভরিওয়ান, মানে সবাই কাজিদা, প্রমিসদা, মানে ইভেন ধরো একটা টাইমে আমি যেতে চাই কিন্তু আমার শরীরটা ভালো না, বলছে ও আমাদের লাকি চাম যেতেই হবে। এটা বলতে যাচ্ছিলাম যে এই যে সুখবরটা তোমরা জানার পর প্রথমত তোমাদের একটা বললে যে একটা সমস্যা ঝামেলা চলছে, তারপর ঠিক হলো সেটা,
পুরো বাড়ি খুশি হলো, এবং শুধু সিসিএল জিতে তোমরা নয়, পুরো বাংলার একটা মানে বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে গেলে। মানে এটা ফিল করছো তোমরা দুজন যে কিছু একটা পজিটিভ দারুণ কিছু সত্যি হতে চলেছে? হ্যাঁ, আমার না, প্রীতি তো বলেই দিয়েছে সব ওর আর বাচ্চাটার কাছে। আমার শাশুড়ি মা, আমার মা, আমার বাড়ির সবাই, আমার ননদ, আমার সবাই বলেছে যে বাবু বাচ্চাটা খুব লাকি রে তোর জন্য, এবং রাহুলকেও, আর রাহুল সেই ক্রেডিট ওকে দিতে চাইবে না। আমি বলি একটা মানুষের কোনো কিছুর জন্য তার কর্ম, তার খাটনি তো 100% আছে, কিন্তু কোথাও গিয়ে লাকটাও ম্যাটার করে। আজকে এই বাচ্চাটা আসার পরে আমাদের লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অনেক কিছু, আজকে আমি রাহুলের সঙ্গে এভাবে আছি, রাহুল আমার সাথে আছে, এই বাচ্চাটা, ঠিক আছে। আর কি বলবো, মানে জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। ফ্যামিলিতে একটা আনন্দ, আমাদের মধ্যে একটা আনন্দ, তোমাদের বন্ডিংটা আরো স্ট্রং হয়েছে, রাহুলের মধ্যে একটা আমূল পরিবর্তন। এই জিনিসটাতে বেবিটাকে ঘিরে বড় হবে রাহুল আস্তে আস্তে, আর আস্তে আস্তে রাহুল, আমি জানি না রাহুল কতটা ম্যাচিওর হবে, তো কিন্তু রাহুল হয়তো রাহুলের একটা বেশ বিষয় আছে, রাহুল আমাকে কতটা ভালোবাসলো বা কি আছে, রাহুল ওটা প্রকাশ করে। রাহুল, আর এই যে ধরো আমি তোমাকে এই ব্যাপারে একটা কথা বলছি, এই যে ধরো এই যে প্ল্যানিং করেই তো বাচ্চাটা নিয়েছি আমরা, যে রাহুল এবং ঈশ্বরের আশীর্বাদের টাচুড, আমি কি বলবো, অর্পিতা, আমরা যেদিন ভেবেছি যে হ্যাঁ ঠিক আছে আমরা চল রাহুল, আমাদের সেই মানতেই এসে গেছে বেবি, ঠিক আছে। তো আমি একটু প্রিপেয়ার ছিলাম যে হ্যাঁ হয়তো হবে বা কিছু, আর যখন আমি জানতে পারলাম তো যাই হোক হলো। আমি নিজে বিশ্বাসও করতে পারছিলাম যে হয়েছে, মানে খুব এক্সাইটেড ছিলাম, ভয় নার্ভাসও লাগছিল, মানে একটা অদ্ভুত ব্যাপার আমার কাজ করছিল। একটা কথা বলছি তোমাকে এই ব্যাপারে, দেখো মানুষের জীবনে অনেক রকম কিছু ঘটে, তো এখানে আমাদের যখন এই জানতে পারলো সবাই, অনেকে লিখছে এরকম, এই তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা শুনছিলাম, এটা আমি আসবো, হ্যাঁ এই তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা শুনছিলাম, এই তো ডিভোর্স হয়ে আরে এটা হতেই পারে, তোকে কেউ ভালোবাসে বিয়ে করতে চেয়েছে, আমি বলছি ভালো একটা তরফই হতে পারে বিষয়টা। দেখো আমাকে ভালোবাসে, আমার সাথে বিয়ে করে কি হয়েছে, ঝগড়াঝাটি সব সংসারে থাকে, সব জায়গায় থাকে, এবং আমরা যে প্রফেশনে আছি সেখানে অনেক কিছু ফেস করতে হয়, অনেক রকমের মানুষকে ডিল করতে হয়। দেখো আমি কি বলবো তোমাকে, ইন্টারভিউটা বাচ্চাটাকে নিয়ে ঝগড়াঝাটি এত দূর, না এটা আমাদের সবাই বলছে বলে আমি ক্লিয়ার করছি। ডিভোর্স এই শব্দটা অনেক মানে শুনতে ডিভোর্স, কিন্তু একটা সম্পর্ককে ভাঙতে তো এইটুকু সময় লাগে, সেই সম্পর্কটাকে সুন্দর করে জোড়া লাগাতে অনেক টিপস দিচ্ছি না, আমি আমার মনের কথা বলছি, অনেক এই সম্পর্কটাকে জোড়া লাগিয়ে এগিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা, এটার জন্য অনেক লড়াইয়ের প্রয়োজন। আর রাহুলের যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার, আর সে তো আগের সিসিএল, না এখনো বলছে এই সিসিএল আগের বার না, এইবারেও আমি অনেক কমেন্টসে দেখলাম, আরে সেটা আগের বারের কথাই বলছি, সেখানে আমি আসবো, সেটা কারণটা তোমাকে না, কারণ মানে হচ্ছে তুমি যখন জুতো পরানোর একটা ভিডিও দেয়, এটা নিয়ে প্রশ্ন করতাম, সম্পর্ক ভাবে কথাটা আমি আসবো, কিন্তু তখন এত মানুষের এত খারাপ কমেন্টস দেখি, যেহেতু আমি জানতাম খবরটা, কিন্তু আমি বুঝতে পারছি কেন এই যে আইসক্রিম খাওয়া বা জুতো পরানো, মানে এটা তখন তোমরাও দেখেছো নিশ্চয়ই, যে মিষ্টি একটা সম্পর্ক দুজন মানুষের মধ্যে, সেটা আপনারা দেখছেন, এটা ভালো লাগার কথা, সেখানে নেগেটিভ কমেন্টসে মানুষ ভরিয়ে দিয়েছে, ওরা ফ্রাস্ট্রেটেড। ভালো আপনাদের, আমি প্রথমে একটা কথা বলতে চাই, কমেন্টস নিয়ে বলবো না, যারা নেগেটিভ কমেন্টস করেন আমি তাদেরকে নিয়ে বদার দিই। হ্যাঁ, আমি শাহরুখ খানও নই, সালমান খানও নই, আমি রাহুল। আমার যদি 10,000 লোক আমাকে ভালোবাসে, আমি তাদেরকে নিয়ে বদার। 200 লোক আমাকে ভালোবাসে না, সেটা নিয়ে আমার বিশ্বাস করুন কিচ্ছু যায় আসে না। তাদের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আমাকে ভালোবাসে, যারা কংগ্রাচুলেট করছে, যারা আমার ছবি রিপোস্ট করে, যারা শেয়ার করে, যারা আমাকে মেসেজ করে, যারা আমার সিরিয়াল বা আমাকে দেখার জন্য রাত্রি 2টো অবধি ওয়েট করে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি হচ্ছে আমি আমার বউকে জুতো পরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে এটা হয়েছে। আমি কিন্তু যেহেতু টপিকটা উঠলো বলছি, আমার বউ ফিতে বাঁধতে পারে না জুতো। এটা এমন না যে প্রীতি প্রেগনেন্ট হয়েছে বলে আমি জুতো বেঁধে দিচ্ছি, ওটাও ভিডিও করে ফেলেছে, আমি জানতাম না, সেটা আলাদা কথা, পোস্ট করেছে, বেস্ট করেছে। সেকেন্ডলি আর তারপরে হচ্ছে যে প্রীতি আমাদের যখন প্রেম, তখনও প্রীতি ফিতে বাঁধতে পারতো না। তো 7 বছর ধরে প্রীতির জুতোর ফিতে আমিই বাঁধি। আমি রান্না করতে পারি না, আমার জন্য প্রীতি রান্না করে, বা আমার মা রান্না করে, বা আমার শাশুড়ি মা রান্না করে, বা আমার বাড়ির লোকেরা রান্না করে। তো রাস্তায় আমি আমার মায়ের যদি জুতোর ফিতে বেঁধে দিই, আমার মনে হয় কারোর কিছু যায় আসার কথা না। আমি আমার বউকে যদি জুতো পরিয়ে দিই, কারোর কিছু যায় আসার কথা না।
আমরা এরকম অনেক সময় দেখেই থাকি যে শ্যুট করার টাইমে শ্যুট করিয়ে দেয় পেছন দিকে এসে, সেও চাকর না আমিও। আর এইটা আমি আমার বউকে জুতো পরাই, সোনার গয়না পরাই, জামা কাপড় পরাই, মালা পরাই, কার বাবার কি? রভাবেই আমি বলছি কার বাবার কি? আর আমি বলছি হয়তো একটা ছবিতে হয়তো আমাদের আমি বলছি হয়তো 1 মিলিয়ন লোক দেখেছে, তাতে 200-100 জন হয়তো নেগেটিভ বলেছে, কিচ্ছু আসে যায় না। ফ্রাস্ট্রেটেড দাদা, দাদা ভাই বোন যেই হন আপনারা ফ্রাস্ট্রেটেড, ডাক্তার দেখান। না সেখানে অনেকে, আমি এটা বলবো অর্পিতা, আজকে মেয়েরাই মেয়েদের শত্রু আমি দেখতে পাচ্ছি ভীষণ ভাবে, সেটা পার্সোনাল জায়গায় বলো বা বাইরে বলো, মেয়েরাই মেয়েদের শত্রু। কেন কি এই যে কমেন্টস গুলো বেশিরভাগ করেছে সেটা কিন্তু মহিলারা করেছে, এবং বয়স্ক মহিলারা এবং পুরুষরা সেখানে এসে রিপ্লাই করেছে যে তাতে কি হয়েছে, আজকে যদি আমার বউ আমারটা পরিয়ে দিত তাহলে আপনারা খুব তাকে ভালো বলতেন। আর আপনারা মহিলারা মহিলাদের জায়গাটাই নষ্ট করছেন, পুরুষদেরকে একদম ভগবান, তারা ভগবান, তারা জুতো পরাতে পারে না, এই বাবা এটা কি হলো? আরে বাবা নিজেকেও একটা সম্মান দিতে শিখুন। আপনি এই যে রাহুল বললো যে আপনি রান্না করতে পারেন, আপনার হাজবেন্ড পারে? আমি পারি না, আমার মা বউ আমি করে দিচ্ছি না, তা বলে কি করে দেবো না? আজকে যদি আমি রাহুলের আন্ডারওয়্যার অব্দি কাচতে পারি, রাহুলের মোজা কাচতে পারি, রাহুলের সবটা করে দিতে পারি, সকাল থেকে রাত অব্দি তো সবটা করে দিচ্ছি আমি রাহুলের এখানে। না মানে আমি এই কারণেই বলছি, আমি নিজেকে জাস্টিফাই করছি না যে প্রীতি প্রেগন্যান্ট নিচু হতে পারবে না বলে জুতোর ফিতে 7 বছর, আমি 7 বছর ধরে বেঁধে দিই ওর জুতোর ফিতে, এবং সেটা সবার সামনেও কিন্তু বাদে, শপিং মলে খুলে গেলে সবার সামনে বেঁধে দেয়। বেশ, হ্যাঁ, এবারে আবার বাদ, এবং সারা এবং ধরো সব সময় এই যে না মানে আমি বলছি এটা যদি আমার মায়ের হতো আমি মায়েরও বাদতাম, তখন কি আগে কথা ভালো ছেলে। হ্যাঁ আমার এগুলো না, এইটা দিয়ে আমার এটাও জাজ করা আছে, বাবা ভগবানের মতন এই না না আমি মানুষ, আমিও ভুল করি, আমারও আমার বউয়ের সাথে ঝগড়া হয়, কিন্তু এটা বেসিক কার্টসি, এটা হিউম্যানিটি মনে হয় না। মানে বিচ্ছেদের খবর যখন আসে তারকাদের, ধরো তোমাদেরটা তো ভুল যাই হোক, অন্যদের তারা ভালোর জন্য ধরো সেপারেটেড হচ্ছে বা সেপারেশন আছে, তাদের লাইফ, সেটা নিয়েও মানুষ বলবে। বস আমি ভালোবাসা দেখবেন তখন আমি বলতে চাই যে পৃথিবীতে শুধু সেলিব্রিটিরা নেই যাদের ডিভোর্স হচ্ছে, সেই আপনার বাড়িতে বা আপনার আশেপাশে পাড়াতে অনেকের ডিভোর্স হচ্ছে। তো এইটা নিয়ে তো হাইপ করারও কিছু নেই, আর ভালোবাসা দেখলে এত বাড়াবাড়ি করারও কিছু নেই। কিন্তু সিরিয়াসলি বলছি আমরা দুজন খুব ব্লেসড যে আমাদের এত লোক ভালোবাসে। এটাও ঠিক। না আমি একটু কিছু কয়েকজন ছাড়া সকলেই একটু বলবো। হ্যাঁ সেটা হচ্ছে যে আমার যখন আমি ভিডিওটা ছাড়লাম, এবার লোকে বলছে এটা খুব পার্সোনাল, কেন এটাকে এরকম ভাবে প্রকাশ করতে হবে যে স্বামী জুতো বেঁধে দিচ্ছে? তো আমার বক্তব্য হচ্ছে আমরা আমাদের খুব ভালো মুহূর্তগুলোই তো ছাড়ি। আজকে আমি প্রেগনেন্ট, এটা আমি সবার সামনে করলাম কেন? যে আমরা সোশ্যাল মিডিয়া আমরা কি দিই, আপনারা প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান ভালো মুহূর্তগুলোই তো দেন। তো রাহুল আমার জুতো বেঁধে দিচ্ছে, আমার একটা ভালো লেগেছে, সেই ভালো মুহূর্তটাকে শেয়ার করেছি। আর এটা সত্যি সেদিন থেকে এমনিও পারছিলাম না আমার পেটটার জন্য, ঠিক আছে? আর একজন ওখানে এরকমও লিখেছে এটা বলে তাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বলার দরকার নেই। ভুঁড়ি এত ভুঁড়ি হয়েছে যে বাচ্চা, হ্যাঁ ভাই ভুঁড়িটা এই কারণে হয়েছে, আজকে তুমিও তার উত্তর পেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমরা আমাদের বাড়ির সমস্ত কাজ, দেখো আজকালকার মেয়েরা অর্পিতা মারা এমনভাবেই ভালোবাসা, চিরকালই মারা সন্তানদের ভালোবাসা দেয় সেটা না, কিন্তু আমরা যেহেতু কাজে যাই সবকিছু আমরা ঘরের সংসারের কাজ জানি না, কিন্তু এসে তো আমরা শিখেছি, করছি, তাহলে মানে সেটা নিয়ে তো তোমরা কথা বলো না যে আচ্ছা যে আজকে তো আমি অর্পিতা কিচ্ছু জানতাম না, আমি সব কিছু এখন করি, তাহলে সেটা নিয়ে তো তোমরা কথা বলো না। আজকে আমার প্রেগনেন্সি অবস্থায় আমার মা এখানে থাকি বলে, মা কাছাকাছি আছে মানে 7 কিলোমিটার দূরে, মা আমাকে রোজ খাবার পাঠিয়ে দিচ্ছে, সমস্ত কিছু। এত জাস্টিফিকেশন দেওয়া দরকার, জাস্টিফিকেশন দিচ্ছি না, আমি বলতে চাই আপনারা নরমাল, মানে এইভাবে এইরকম ভাবে আমি সেটাই ওই 50-100 জনকে নিয়ে বদার নই, যারা ভালোবাসে তারা অনেক বাসে, তাদেরকে থ্যাঙ্ক ইউ। মহিলাদের বলতে চাই যে আপনারাই আপনাদের যদি ছোট করে দেখেন যে আমাদের স্বামীর জন্য করতেই হবে, স্বামীরা যতজন মেসেজ করেছে সব ধেড়ে অ্যাডাল্ট, তুই এতদিনে বোঝেনি যখন তোর হঠাৎ একটা ইন্টারভিউতে এত নিজেদের সম্মান নিজেরা করতে শিখুন, তাদের মেন্টালিটিটাই ওরকম হয়ে তাই না অর্পিতা? নিজেদের সম্মান নিজেরাই যদি না করেন তাহলে তো সেই পুরুষ শাসিত সমাজে আমরা চলে যাচ্ছি। এটাই হচ্ছে আসল সম্মান করতে শিখুন, না হলে কি করে নিজেরাই নিজেদেরকে ছোট করছেন যে বাবা স্বামী বেঁধে দিচ্ছে, এটা ঠিক না। না ঠিক নিজেদের জায়গাটাই আসলে যে নামাচ্ছেন সেটা, এটা হচ্ছে মোদ্দা কথা। তোমরা বোঝাতে পারবে একটা ইন্টারভিউ না বলতে, কিন্তু কয়েকজন যারা বলেছেন সবাই তো না, তাদের উদ্দেশ্যে পাগল ওই আর কি ফ্রাস্ট্রেটেড, মানে ছেড়েই দিয়েছে ফ্রাস্ট্রেটেড। আমি তো দেখি না, ও দেখে বলে আমার অনেক সময়। আর রিসেন্ট আমি দেখছিলাম উই আর প্রেগনেন্ট নিয়ে অনেকে, আমি এবার কালকে অনেক রাত্রিবেলা অনেকটা ফাঁকা ছিলাম বলে আমি ঘাটছিলাম, কারণ এত কমেন্টস আছে, তাতে অনেক বিজ্ঞরা আছে যারা বোধহয়
পিএইচডি করেছে পড়াশোনা, তাদের অনেকে বলেছে, না অনেকে প্রশ্ন করছে উই কেন, ঠিক আছে চেনা যায়। বাকি অনেক বিজ্ঞরা আছে যারা লিখেছে উই মানে ছেলেটাও কি প্রেগনেন্ট, একজন লিখেছে তাহলে বাচ্চার মানে ছেলেটাও প্রেগনেন্ট মেয়েটাও প্রেগনেন্ট, দুজনেই যখন প্রেগনেন্ট বাচ্চার বাবা এক তো, এত বাজে কথা। আমি বলতে চাইছি কথাটা এটাই যে তারা এতটাই ব্যাকডেটেড যে এখন উই আর প্রেগনেন্টটাই লেখে। একদম জানো না, জেনে নাও, কোনো প্রবলেম নেই। তাতে না তাতে তাতে আমি তাতে অনেকে দেখেছি মানে বলে যারে আপনি জানেন না উই আর প্রেগনেন্ট, আপনি কি কতটা আমি প্রচুর শিক্ষিত দাদা বা কাকিমা বা দিদি বোন, কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকে উই আর প্রেগনেন্টই বলে, কারণ আই অ্যাম প্রেগনেন্ট মানে ও একা প্রেগনেন্ট নয়, প্রেগনেন্টে কিন্তু আমিও, আমারও রেসপন্সিবিলিটিটা অনেক বেড়েছে, একা ও প্রেগনেন্ট না। একজনের ফিজিক্যালি আজকে যদি আজকে বাচ্চাটা বেরোলে উই আর পেরেন্টস বলে, she is not the only parent, we are parents, তো প্রেগন্যান্ট হলো উই আর প্রেগন্যান্ট। একদমই তাই। আজকে এইটা একটা সুন্দর জিনিস যেটা দুজনে ভাগ করে নিয়েছি, তাহলে তো উই আর, আজকে আমি হয়তো তাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু রেসপন্সিবিলিটি ও তো মানসিকভাবে একটা মানে ওই রোজ প্রত্যেকদিন একই ভাবে যাচ্ছে, ও তো একটু একটু করে এগোচ্ছে, সুতরাং সেই কারণে উই আর বলা হয়। ওর মা বাবা দুজনেরই দায়িত্ব থাকে, তুমি বহন করছো আরেকজন আগলে রাখছে। তো এক্ষেত্রে দুজনেরই এগিয়ে যাওয়া, মা বাবা হওয়ার ক্ষেত্রে কেউ একা হই না, মানে হয় না আর কি। কিন্তু একটা কথা আমি প্রীতিদির কাছে বেশি জিজ্ঞাসা, প্রীতিদি এখন তো আমরা সকলে খুব ক্যারিয়ারিস্টিক, মানে ক্যারিয়ার আগে, এরকম একটা সময় মা হওয়ারটা একটা বড় দায়িত্ব, এবং সেটা তো সত্যি সময় লাগে অনেক কিছু, সেইটা ভাবনাটা এসছে যে একটা ক্যারিয়ার ছেড়ে এখন বেশ কিছুদিনের জন্য বিরতি নিতে হবে, কাজের অফার আসছে, যদিও অনেকে ভাবছেন যে প্রীতিদি কেন কাজ করছে না, কাজ পাচ্ছে না, সেটা না, কাজের অফার আসছে, করতে পারছো না, এবং তারপরও অনেকটা দিন তারপর ফেরা, ওকে একটু বড় করে হয়তো একটু সামনে, আমি কাজ না পেতে পারি, ও পারে না জিনিস ব্যাপারটা হচ্ছে দেখো, আমি তো বিয়েটাই তাহলে করতাম না, আমি তো জানি বিয়ে করলে আমাকে এরকম, আর আমি রাহুলও খুব ভালো করে জানি আমি না খুব মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে। যখন বিয়ের আগেও আমি কাজ আমার বাড়ি, তখন তো আমার এরকম ছিল না সময়, আমি আমার 14 বছরের ক্যারিয়ার, আমি অনেক ছোট থেকে কাজ করি, তো এরকম ছিল না যে 14 ঘন্টা, এটা তো কয়েক বছর হয়েছে, তখন তুমি জানো অর্পিতা যে আমরা কত ঘন্টা, আমরা 4 ঘন্টার গ্যাপ নিয়ে কাজ করতাম, প্রচুর কাজ করেছি, এবং তাছাড়া আমার জীবনে এরকম কোনোদিন আসেনি আমাকে বসতে হয়েছে, বসা জিনিসটা আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ 1 বছরের গ্যাপ ছিল, তখন আমি ভোজপুরি সিনেমা করছিলাম, আর 1 বছর নিজে থেকেই গ্যাপ নিয়েছিলাম, এর সাথে টানা প্রেম করেছি, ঠিক আছে, রং রুটের পরে, আফটার রং রুট, তারপরে গ্যাপ জিনিস কি জিনিস এই 14 বছরে আমি জানি না। এই যে বিয়ের পরে আমি নিজে থেকে কাজটা একটু কমিয়েছিলাম, একটাই কাজ করতাম, এরকম এর মধ্যেও অনেক কাজ এসছে আমাকে। যখন আমি প্রেগনেন্ট হই তখনও আমার কাছে ম্যাজিক মোমেন্টস থেকে কাজ এসেছিল, কিন্তু আমাকে অনেকে এই বুদ্ধি দিয়েছিল যে প্রীতি তুই মিথ্যে কথা বলে ঢুকে জানা, কয়েক মাস তো করবি, কিন্তু আমি মিথ্যাচার সহ্য করতে পারি না। আমিও বলেছিলাম, কারণ না আমি বলছি যে ক্যারিয়ারটা বড় করতে গেলে না ঢপ দিয়ে হয় না, এবং আমি একটা প্রোডাকশনে ঢুকছি, তাদের সেই দায়িত্বটা আমার, তাই না? আমি মিথ্যে কথা পয়সার জন্য করে নেব, সেই একটা চরিত্র, সেই স্ক্রিপ্ট রাইটার ভাবছে, ডিরেক্টর ভাবছে, সবাই মিলে ভাবছে যে চরিত্রটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেখানে মাঝপথে আমি বললাম আমি প্রেগনেন্ট, দেখো না আমি আর পারছি না। হ্যাঁ, কারণ সবার একটা এক্সপেকটেশন থাকে তো যে ওই ক্যারেক্টারটাকে হয়তো এই দিকে নিয়ে যাবে, তো সবার সেটা 2 মাস পর প্রীতি বলল আমি করতে পারছি না, আর তখন সবে 1 মান্থ ছিল, কিছু বোঝারও কোনো উপায় নেই, 3-4 মাস তো বোঝাই যায় না, সুতরাং আমি করতেই পারতাম আরামসে, কিন্তু আমি তখন বললাম দেখো আমি প্রেগনেন্ট, তোমরা যদি গল্পের ছলে আমাকে সত্যিকারের প্রেগনেন্ট দেখিয়ে পরবর্তীকালে, এটা লোকানোর কিছু নেই, হ্যাঁ আমার শরীর খারাপ হবে, ঠিক হবে, এরকম হবে, তো আমি তোমাদেরকে কোনো রকমে একদম পাতি ভাষায় ঝোলাতে চাই না, তোমরা দেখে নাও, যদি মনে হয় যেই হাউস থেকে এসেছিল তারা আমার খুব মানে স্পেশাল, তারা আমার কাছে, তো সেই ম্যাজিক মোমেন্টস আর লীনাদি শৈবালাদের আমি ভীষণ সম্মান করি, তো স্টার জলসার প্রজেক্ট, তো সেই কারণের জন্য আমি বললাম যে এইরকম অবস্থা, আমি তখন ওরা বুঝলো তুই আগে এই জিনিসটা খুব সুন্দর করে এনজয় কর, ভালো করে এনজয় কর, আমরা তো আছি, করবি। এবং এই যে তুমি বললে যে তোমার ক্যারিয়ারের কি হবে, আমি যদি সবাই বাচ্চা নিয়ে কাজ করছি, আমাকে তো প্রথম দিকে বলা হয়েছিল তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছিস, তারপর তো আর ক্যারিয়ার হবে না, তাহলে শাহরুখ খান তার প্রথম দিকেই তার এরকম হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিলাম, তো আমি যদি কাজটা জানি, আমি যদি করতে পারি, তাহলে কেন, হ্যাঁ যদি আমার টান আসে বাচ্চাটা দেখার পরে, আমি জানি না কি হবে, যে কাজ করতে ইচ্ছা করছে না, তাহলে করবো না। আর পুরোটা কাজের ব্যাপারটা তুমি কতটা কাজ জানো, ভাগ্য, আর
দর্শক তোমাকে কতটা ভালোবাসে, টাচউড সেটা বাসে, আমাদের প্রচুর লোক ভালোবাসে। মানে আমার এরকম না পয়সার জন্য ব্যাপারটা, তুমি পাগল হয়ে যাবে অর্পিতা। কালকে জানার পর থেকে বা আমরা সিসিএল চ্যানেল কত লোক আমাদের কংগ্রাচুলেট করেছে, মেসেজ করছে, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, মেসেঞ্জার বলো। মানে আমার আশ্চর্য লাগে যে আমি তাদের হয়তো পার্সোনালি চিনিও না। মানে যদি 10,000 কমেন্ট হয় বা 5,000 হয়, তার মধ্যে হার্ডলি হয়তো আমি 50 জনকে চিনি। কিন্তু এটা মানে এই ভালোবাসাটার না কোনো ব্যাখ্যা নেই, সারা জীবন গ্রেটফুল। আমি বলছি তোমাকে, রাহুল কিন্তু আমাকে বলেছিল তুই আরেকটু কাজ করে নিবি না, তুই আরেকটু বম্বে যা, ভোজপুরিতে তোকে সবাই এরকম বারবার ডাকছে, এখানেও তোর এখন ক্যারিয়ার এরকম, তুই কর। রাহুল আমায় বলেছিল আর 2 বছর দাঁড়িয়ে যাবো কি আমরা? না রাহুল, আমি তো চাই একটা বেবি আসুক, আমরা তো চাই। হ্যাঁ তাহলে চল এটা করে নি, বেবিতে কি হবে, বেবি এটা সুন্দর জিনিস, ও কেন আমাকে আটকাবে আমার কোনো জীবনের পথে এগোতে? ও হতে পারে ও এলো আমার জীবনে, আমার জীবন আরো পরিবর্তন হয়ে গেল সুন্দরভাবে। কাজের জায়গায় বাচ্চা সংসার, হ্যাঁ বাচ্চা সংসার আলাদা জায়গায়। আমি তো জানি বিয়ে করছি, আমার সন্তান হবে, সবকিছু জেনে শুনেই তো আমি বিয়ে করেছি, সবকিছু করেছি জেনে শুনেই তো বাচ্চা নিয়েছি একদম। মানে এখন এই অভিনেতা অভিনেত্রীদের বিয়ে হওয়া যে কোনো মানুষেরই বা সন্তান হওয়া মানে ওই আটকে যাওয়া, এটা কিন্তু মিথ, সেটা প্রমাণ হয়ে গেছে এবং সেটা হবে বারবারই। কিন্তু যাই হোক, আপাতত খাওয়া দাওয়া ভালো মতো একটু ভালো লাগছে কি? রাহুলদা কি বলবে? মানে এই যে দেখছেন আইসক্রিম আনছে, আর কি আনছে? আইসক্রিম খাচ্ছে, বরফের গোলা খাচ্ছে। হ্যাঁ ওটা আমার এখন মোস্ট ফেভারিট, মানে অরেঞ্জ স্টিক। সারাদিনে আমি সারাক্ষণ যেখানে পাচ্ছি অরেঞ্জ স্টিক ওকে বলেছিলাম খুব ভালো লাগে, একটু এনে দিবি, একদম ডিপ ফ্রিজ ভর্তি, জায়গা নেই। আর আজকে এই মহারানীও আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে এবং অর্পিতা, হ্যাঁ অর্পিতা আমার কাছে কত, সবাই আমার স্পেশাল, সবাই, কিন্তু অর্পিতা একটু বেশি। ডিপ্লোম্যাটিক অ্যানসার, এটা অর্পিতা, সবাই স্পেশাল, অর্পিতাও জানে কেন সবাই স্পেশাল হতে পারে। কেন কি একটা রিপোর্টার হয়েও আমাকে কতটা ভালোবাসে। সবাই স্পেশাল হতে, মিথ্যে কথা বলি না, সবাই। ও আমাকে কতটা ভালোবাসে তার একটু বলি। আমি যখন প্রেগন্যান্সিটা সবাই জেনেছে, আমার পরিবার সবার আগে, এই কিন্তু তারপরে জেনেছে ওর তরফ থেকে। যিশুদা নীলাঞ্জনা দিয়ে, কিন্তু আমার একটু লজ্জা লাগছিল, বলতে পারছিলাম না। আমি কিন্তু অর্পিতাকে সবার আগে জানিয়েছি, অর্পিতা এরকম একটা নিউজ আছে, ও একটা রিপোর্টার হয়ে সেটাকে কিন্তু চাপা দিই, যতক্ষণ না তুমি বলবে আমি ওকে ভীষণ ভালোবাসি। আর ও আজকে আমার জন্য আইসক্রিম সব না কিছু লোক থাকে না পুরনো দিনের সাথী হয়। তো আমার আর প্রীতির ফার্স্ট রং রুট মুভি, আমার এখনো ইন্টারভিউটা মনে আছে, দুজনেই আমরা আর্মি প্রিন্ট প্রেস ক্লাবে আর্মি প্রিন্ট কার্ড করেছিলাম দুজনে। তো সেখান সেই রং রুট যে কিভাবে আমাদের রাইট রুট, তখন প্রীতিকে চিনতো, আমাকে কেউ চিনতো না, তো অনেকে ইন্টারভিউ নিতেও না। সেই না এটা সত্যি কথা। তো সেই টাইমকার কথা বলছি, তখন অর্পিতা, পারমিতা, অনেকে ছিল তারা। তো আমি মানে গ্রেটফুল বলবো, কারণ হয় না অনেকে এড়িয়ে যায় না নতুন। আমাদেরকে যে দর্শকেরা, তোমরা, আমাদের আশেপাশের লোকেরা আমাকে আর রাহুলকে কাপল হিসেবে বলো, এমনিতে পার্সোনালি এত ভালোবাসে, সেটা কালকেও প্রমাণ পেয়েছি। মানে যখনই নিউজটা দিয়েছি প্রত্যেকে মানে ছড়াছড়ি কংগ্রাচ। আমি সারাদিন কালকে ফোন, আমি জেনারেলি সবাইকে রিপ্লাই করি, আমি মেসেঞ্জারে ইনস্টাতে রিপ্লাই করে শেষ করে উঠতে পারি, ওঠা যাচ্ছে না। মানে এত শুভেচ্ছা, এত কিছু, মানে থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। না আমি শুধু একটা কথাই বলতে চাই অর্পিতা, আমি একটু ইমোশনাল হয়ে যাই মাঝে মধ্যে, কেন কি এই জিনিসটা না আমার জীবনে একটা অন্যরকম জায়গা এনে দিয়েছে অর্পিতা। এই 7 বছরের জার্নিতে আমার অনেক রকম আপস অ্যান্ড ডাউনস হয়েছে, অনেক কিছু হয়েছে। অ্যান্ড রাহুল, আমি জানি না রাহুল আমার এখন পর্যন্ত একটা প্রশংসা করে উঠতে পারেনি বা করেনি, উল্টে করছি, বলছে আমি নাকি কুড়ে এত কাজ করার পরে। ওটা দেখা আমি সেটাই বলছি, রাহুল একদম না এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ওকে আমি খুব ভালো করে বুঝি, চিনি, তো ওকে আমি বুঝতে পারি কোথাও ভালোটা খুব বাসে, সেটা আমি বুঝি, যার জন্য হাজার ঝগড়াঝাটি মারপিটের পর ওর সাথ আমি ছাড়ি না। আর একটা কি জানো তো অর্পিতা, মানে ও যদি সেটা ফিল কোনোদিন না করাতো তাহলে তোকে ওর সাথে আমার ঝগড়াতেই চ্যানেল খুলে দেবো। কিন্তু সত্যি বলছি যে ও আমার আপস অ্যান্ড ডাউনে আমার পাশে থাকে, আমিও থাকি। অ্যান্ড আমি সবাইকে এটাই বলবো যে সবাই আমাদের এই জার্নিটাতে সঙ্গে থাকবেন, ভালো ভালো আশীর্বাদ করবেন যেন। হ্যাঁ, যারা ভালোবাসছেন, ভালো ভালো বলছেন, আরো বলুন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা বাজে বলছে তারাও আরো বলো। আমার এখন এই ব্যাপারটা এবার মজা লাগে, আমি কমেন্টস গুলো পড়ছি, আপনারা পড়বেন, ভালো লাগে না। ভালোদের সংখ্যা প্রচুর, তাই খারাপটা থেকে আছে। আরে আসেই না, একটা কথা শুনে এত ভালো ভালো কথা বলবো,
এই সময় কিন্তু মুড সুইং খুব হয় নিশ্চয়ই। আমি কি এটা প্রথমেই তুমি বলে একটু দিয়েছি? বলো, একটু প্রীতিদিকে নিয়ে তুমি কি বলবে? না আমি তো একটা শিক্ষা পেয়ে গেছি এখন, লাস্ট 2-3 মাস ধরে সবকিছুতেই প্রীতি ঠিক। না না, এইটা তোকে ঠিক বলার জন্য বলতে হবে, এইটা তো তুই ঠিক কথা বলছিস না ঠিক, এটাতেও ঠিক না, এটা তো ঠিক কথা না। আমি যদি ঠিক হই 100% এটাতেও ঠিক। যদি ভুল হই তাহলে তুই ভুল বল। যা বলছিস আর কি মেরে তুমি আর কি মেরে তুই তো আমার মনে হচ্ছে একটু এটাতেও ডিপ্লোম্যাটিক ঠিক, খেলছিস এখন। এটাতেও ঠিক। তুই তো এখন একটু যা ডিপ্লোম্যাটিক খেলছিস। যা বলবে আমি ঠিক করে দিয়েছি, আমি বোবা হয়ে গেছি। আর কি মেরো না। আমার তো মনে হচ্ছে এখন তুই ঝগড়া ঝাঁটি করা যাবে না, যা বলবে ঠিক। তুমি একটু মিষ্টি করে কিছু বলতে পারো না সত্যি সেটা করে বলবো। যা হবে সত্যিটাই বলবি, আমার কোনো কিছু খারাপ লাগলেও বলবি, আমার কিছু ভালো লাগলেও না, বলবি। খারাপ লাগে না। খারাপ লাগে না লাগে, না লাগতেই পারে। না লাগতেই পারে, আমার তো না, অনেক কিছু খারাপ আরে লাগে। আমাকে আমি এটা বললাম কি, বলে জোর করে মানে বলতে হবে? রাহুলদাটা না, মানে কি বলবো, রাহুলদা তবে এটা বুঝতে পারি যে রাহুলদা কিন্তু একদম ওই দেখানো ব্যাপারটা নেই। না না, আমার শো অফও নেই, আমি ওই কখনো আর কোনো ওইসব- কিছু না দেখালেও তো বুঝতে পারবো না যে ভালোবাসি কিনা। একটু বলে দাও তো ভালোবাসাটা আজকে আরেকবার তোমার। না সেইটা না, যদি না ভালোবাসতো অর্পিতা কালে আজকে আমার পাশে বসে থাকতো। আমি জানি যে যদি, আর ও যদি না ভালোবেসে থাকতো অনেক রকম এরকম ও আমাকে চলে যেতে পারতো ছেড়ে। ও কোনোদিন আমাকে ছেড়ে যতবার ঝগড়া হয়েছে ওই এসেছে, ওই আমার হাত ধরেছে। অ্যান্ড হ্যাঁ এটা অনেক যত ছেলে আছে সবাই না, জানে। অনেক বড় বড় এরকম অশান্তি হয়েছে যেখানে আমার সত্যি প্রশ্ন নেই ওর হাত ধরার, কিন্তু আমি ভেবেছি যে সম্পর্ক তোমাকে আগেও বললাম শেষ করে দেওয়া যায় আবার খুব ভালো সঙ্গে সঙ্গে, শেষ কিন্তু করা। রাখাটা আমি তখন না মনে করি ভালোটা কি পেয়েছিলাম। ঠিক আছে, আর দেখো আমি ভগবান নই, ক্ষমা এগুলো আমি বুঝি না। আর মা বাবা তো সন্তানকে ছেড়ে চলে যেতে পারে না, তো আমি কি করে। তোর দিকে সিনড্রোমটা আছে গড। আর ভালোবাসার মানে আমি এটা বুঝি যে ভালোবাসতে গেলে মানে একটা কথা ঠিক ঘেটে গেছে, অসভ্যতা করতে ঘেটে গেছে। দুই বাচ্চাকে মানুষ করবে তো। হ্যাঁ দুটো বাচ্চাকে মানুষ করতে গিয়ে আমার মানে, আর এটাকে তো মানে 7 বছর ধরে মানুষ বললে করছি। এবার হ্যাঁ, মানে তাই তো আশেপাশে ঘেটে গেছে, বুঝতে পারছি না ওই যে বক্স। অর্পিতা আমি তো আমরা ওর শেষ সম্পর্কে করি। বললাম। আরে আমি তো ভালো কিছু আছি, আচ্ছা বলতে বল। আমি কিছু বাজে জানতে বলেছি, চাই। আমি কিছু ভালো বলি আমি বাজে তো বলেছি ইন্টারভিউটাই না 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 এবার বলো কিছু রাহুলদা শুনি। কি? আমার তো আমি তো বলছি সবই ভালো। কি ভালো আমার সব কি ভালো, কি সব। সব কি ভালো সব ভালো, রান্না ভালো, মানুষটা ভালো। মানুষ ভালো। হ্যাঁ মানুষ তো ভালোই। না মানুষটাকে নিয়ে আমি জানতে চাই মানুষটাকে নিয়ে। আর তোর কি কোনো রিগ্রেট আছে? না না হ্যাঁ আমার কোনো সিরিয়াসলি নেই। আর এটা সত্যি বলছি না, না, অদ্ভুত। নেই। নেই। আর তুই মানুষ সম্পর্কে তাড়াতাড়ি বল। শুধু একটু ঝগড়া করে বেশি। ঝগড়াটা করে এটা তুই সেটা মানবি? না না সব কিছুতে ঝগড়া করে, বাড়িতে এই পাখা লাগবে না ওই ঝাড় হবে, এইটা কি নিয়েও যদি সুন্দর আমি- ফ্ল্যাটটা সাজানো হয়েছে কার জন্য সব প্ল্যান করেছে। হ্যাঁ ঠিক আছে, রাহুলদা বলতে পারে যে হ্যাঁ রাহুলদা টাকা দিয়েছে, এটা তো রাহুলদা বলবে। আর ওটাই ঠিক মনে আছে। করে ওটাই সব। না। ও মনে করে টাকাটাই সব। সব জীবনে। কিছু করা যায় বুঝলে? না। সবকিছু টাকা দিয়ে হয় না। এটা আজকে রাহুল নিজে বলছে। স্বীকার করছে, বাহ ফ্ল্যাটটা তো দারুণ লাগছে, সামনে একদম দেখেনি হ্যাঁ, এতগুলো লাইট ছিল আমি জানতাম না। ফ্ল্যাটটাকে ধরে আমি রাহুলকে দেখো অর্পিতা, আমার ফ্যামিলি, আমার পরিচিত, আমার মায়ের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার এই বাড়ি, যেখানে আমার ফ্যামিলি আছে সেটা আমার মন্দির। আর আমি ঘর গুছোতে, ঘরের এগুলো করতে খুব ভালোবাসি। কত দিন ধরে এই ফ্ল্যাটটা খুঁজেছি, সংসারটা করতে সব এই সব সময় আমি সংসার করতে চেয়েছি। আর আমার অনেক কিছু মুখে আসছে, আমি বলতে পারছি না, কারণ ওপরে থুতি চেটালে নিজের গায়ে এসে পড়ে। সো সেই কারণে অনেক কিছু বলতে পারছি না। তো আমি সংসারটা সুন্দর করে ধরে রেখেছি। আমার যদি সত্যি সততা থাকে, আমার মধ্যে যদি সত্যি সেই তোর ক্যাপাবিলিটি ইন্টারভিউটা মনে থাকে, হচ্ছে একটা পলিটিক্যাল ইন্টারভিউ বলছি, হচ্ছে। সেই সততা, সেই ক্যাপাবিলিটি, সেই যদি সত্যি আমি সৎ হই, যদি আমার ভালোবাসা সত্যি রাহুলের প্রতি থাকে, আমার সংসারের প্রতি থাকে, আমার সংসারে কি একটা আঁচ লাগাতে পারে। একদম আঁচ লাগাবে, বাড়ি সাজাচ্ছি তাতে আঁচ লাগাবে আমি কি? বলছি কোনো ভূত প্রেত কেউই আসতে আরে পারবে না, দুজনের ডাইনি সম্পর্কটার রাক্ষসী। কথা বলা ডাইনি রাক্ষসী কেউ বাড়ি আসতে সাজাবো পারবে তাতে না। ভূত যতই প্রেত চেষ্টা এগুলো করি। দিয়ে কি হবে? So, এটাই ছিল। বলতে দিচ্ছে না। তো এইটা আমার মন্দির, তোমাকে আমি বলতে চাই হ্যাঁ। জানু, আমি সোনা, নাস্তিক। ডার্লিং। তোমার করে দেবে। হ্যাঁ, ইচ্ছে করে কালকে অনিন্দদা, অরুণাব, সৌমদী, ওর ওখানে যারা কাজ করে ওদেরকে আমার ফ্ল্যাটটা দেখাচ্ছি ভিডিও করে। পাশ থেকে বলছি, আমি সাজিয়েছি, মানে ওর নাম বলতে। বাবা রাহুল দিত ভালো, আরে, সারাদিন খ্যাপাবে আমার। ফাইনাল সিলেকশনটা আমারই। সারাদিন আজকে খ্যাপাবে। বুঝে গেছি আমি, জানতোই না কোথায় কি লাইট আছে, ফাইনাল সিলেকশন নাকি ওনার। ঠিক আছে, এবার বুঝতে পারছি বলে এত দিয়েছে টাকা আমি নিজেই। কিভাবে দিলাম। এত সারাদিন লাইট। টাকা,
সব কিছুতে এক মিনিট দাঁড়াতে, এই যে টাকাটা পড়ছে, আগে তুমি বলতে ফ্ল্যাটটা দেখে ঢুকে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, ওই যে দেখেছো মানে মেরে ফেলবো আমি শয়তান। তুমি আর মারপিট করো না। না মারে জানো না, এত মজা করে ওর গেম খেলবে, মারপিট করবে, ভুলে যায় সবকিছু আমাকে ভয় দেখানোর জন্য। কেন বলছি ও আজকা গাড়িতে টান মারবে, রাহুল প্রেগন্যান্ট, কি করছিস? গাড়িটা সাপের মতন করে না না আমি বাচ্চাটাকে এখন থেকেই শক্তপোক্ত করছি, মানে এই সব করে জানো, এখন থেকেই ওকে আমি রেডি করছি। ঠিক আছে তুমি আর বাচ্চাটাও হয়েছে তেমন ট্যাগরা, আমি কেন বলছি শোনো, সে আমারে তেমন ট্যাগরা। আমার খুব একদিন পেটে ব্যথা উঠেছে, হ্যাঁ ও তো নার্ভাস হয়ে গেছে, এরকম পেটে ব্যথা উঠেছে ও কাজের মধ্যে। বিশ্বাস করো অর্পিতা, সবাই কি জানি না কিভাবে নেবেন, এইটার যেই হাত পড়লো, ও হাতটা না এরকম করে গোলাচ্ছিল, বুঝলেন, বাট শান্ত হয়ে গেল। মানে আমার ব্যথাটা যেন কোথায় গায়েব হয়ে গেল। ট্যাগর, আমি তোকে এত কষ্ট করছি, ও এখন ব্যাটার হাত পড়তে দিই। প্রীতি এখন থেকেই ঝগড়া করা শুরু করে দিয়েছে, যে ও ওর ধারণা ও আমার চামচে হবে। হ্যাঁ আমাকে না, আমি না শুনছিলাম ভিডিও, সব বাচ্চাদের ভিডিও আমি ফলো করি এখন, আমার আর কাজ কি, সব বাচ্চাদের ভিডিও। হ্যাঁ আমি শুনছিলাম যে এই একটা 5 মান্থসে এরকম বাচ্চা শুনতে শুরু করে সব কিছু। আমি তাই বলি বাপটা কিন্তু ভালো না, বাপটা কিন্তু ওর পাশে বসে বাবার চামচা হবি না, বাবার চামচা, মায়ের চামচা হবি, তুই তো সব শুনতে পাচ্ছিস। ওর পাশে বসে কিছু পারবি না, ও আমারই পারবে, চলো তোরই থাক, তুই ভালোবাস। টাচ হয় না, ওটা আছে। না না শুধু তোর না, তোমাদের তো একসঙ্গে বিহুলের কিন্তু আমার চামচে হবে, আমি শিওর, আমাকে বেশি দেখা যাক, যদি সময় বলবে, তাই না? যারে আমার বাচ্চা দেখো অর্পিতা, আমি চাই মানুষের মতো মানুষ হোক, ভালো হোক, সুস্থ সবল হোক, ব্যাস। আর আমি আর আমাকে ডক্টর প্রথম দিন কি জিজ্ঞেস করেছে জানো, যখন আমাকে খবরটা দিচ্ছে, ও গেছিল, মা গেছিল, ননদ গেছিল, সবাই গেছিল, আমার মায়ের তখন নি রিপ্লেসমেন্ট হয়েছে, পারছিল না, ফোন করে যখন আমাকে নিউজটা দেবে তখন বললো, কি বলেছে সেটা নিউজটা দেবে তখন বলছে যে ও গাড়ি চালাচ্ছে, বুঝলে, পাশে বসে আছি, কি চাও, ছেলে না মেয়ে? স্যার কি হয়েছে? স্যার এটা তো একটা ঈশ্বরের দান, আমি কি বলবো, আর যে আসুক আমার সন্তান যেন সুস্থ সবল ভাবে আসুক। না না এখনো অনেকের ওরকম আছে তো, যে স্যার বলছে আমি তোমার ফিজ নেব না, তোমার এই কথাটার জন্য তোমার ফিজ নেব না, তুমি প্রেগন্যান্ট। আর খুব ভালো লাগলো তোমার এই কথাটা শুনে, যে মানে আলটিমেটলি দিন ঘুরিয়ে নিজের প্রশংসা করলি এটা। আর এতক্ষণ যখন আমি তোর প্রশংসা করছিলাম তখন তো বললি প্রীতি প্লিজ ছেড়ে দে, আমি আর নিতে পারছি না আমার প্রশংসা, যার যোগ্য তুই নস। অর্ধেক ইন্টারভিউ শুধু তোমার কথাই বলে গেছে রাহুলদের, একটু শুনো, ঠিক আছে, স্বাভাবিক। যাই হোক, আর আমি শপথ নিলাম এরপর থেকে রাহুলের কোনো কথা আমি ইন্টারভিউ করবো, বললাম এই রে দেখে না আবার ঠিক আছে, তোর কথা টানলে আর কি করবো, বললাম না 2 মিনিট পরে একটা প্রশ্ন করলে আবার বলবো না ঠিক আছে, শেষ করবো সত্যি, এরপর পৃথিবী ক্লান্ত খুব হয়ে ভাষণ দিয়েছিস সবাইকে, অনেক কিন্তু ভাষণ দিতে পারিনি, ফাইনালি সবাইকে বলবো থ্যাংক ইউ, অনেক ভাষণ দিতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ আমাদের কংগ্রাচুলেট করার জন্য, ওয়েল উইশেসের জন্য, থ্যাংক ইউ সো মাচ। যেরকম ভাবে ভালোবাসছেন প্লিজ বাসতে থাকবেন, দরকার হলে আর একটু বেশি বাসবেন আমাদের, থ্যাংক ইউ। আর পৃথিবী কি বলবে, এখন একজন ক্যারি করছো সঙ্গে এবং অনেকটা সাবধানতার সঙ্গে সবকিছু করা, রাহুল আছে তো বসে 8 দিন নিজের মতো করে কাটানো, হ্যাপি থাকছো তো, ব্যাস এটাই সবচেয়ে বেশি আগে দরকার। হ্যাপি থাকছে, মাঝে মাঝে জ্বালাচ্ছে, টিভিতে চ্যানেল চেঞ্জ না হলে আমাকে ফোন করে চেঁচালে আমি কি করতে পারি? এটা মুড সুইং, এটা হবে, কিছু করার নেই। আরে কি করে রেখেছে জিও মিও, আমি বুঝি না, আমি পারছি না তো কি করবো। আর আমার আর ওর সাথে ঘন্টায় 3 বার কথা হয়ে যায়, বুঝলে তো, আমি ওকে একটু জ্বালাই, এবার আমি জানি না সেটা। হ্যাঁ তো হ্যাঁ ভাই তোর বউ, ও মুখে বলে কি জ্বালাচ্ছে, কিন্তু বলে তুই জ্বালাবি না তো কে জ্বালাবে, তুই আমার বউ। এবার সেদিনকে একটা কি কথা বলছে, হাই তুই আমার বউ, একটু বলো দেখি কি ওই শব্দটা মিউট করতে হবে, হ্যাঁ ফাকিং কি বলে, তুই আমার বউ, কে আসবে আমার, কে আসবে তোর যে, আরে না খুব জ্বালায়, চ্যানেল চেঞ্জ বেসিক ব্যাপার, একদিন শেখালে ও বুঝতে পারবে, এইটা সব চিপে একটা অন্য জায়গায় চলে গিয়ে আর বেরোতে পারছে না, তোমার সঙ্গে আর একটু কাছাকাছি দেখা, একটু কথা, এটা জ্বালানো বলে না গো, আবার বলবে
ধরো আমি ওকে জ্বালাচ্ছি না টিভির সামনে, যখন টিভি দেখে ওকে একটু বিরক্ত করার জন্য এসে আমি নেচে দিয়ে এরকম করি, তখন ধরো যেদিনকে করছি না খুব কাজে ব্যস্ত, এটাই বলতে ও ভাবে যে আসছে না কেন ব্যাটা, কি হলো দেখতে থাকে। ধরো আমি যদি একটা 1 ঘন্টার কিছু দেখি, তাতে আমাকে 7-8 বার পজ করতে হয়। আসবে টিভির সামনে জোর করে ঘুরবে, একটা জিনিস রেখে দেবে, ঘাড়ে উঠবে, ওকে টিভির সামনে গিয়ে নাচবে, না করে ইচ্ছে করে আবার ডাকে ডেকে জড়ি ধরে বসে থাকে আমাকে, বুঝলে, মানে ও চায় সারাক্ষণ একটু গাল চিটছে, ও ওটাও ঢং করে, মানে দেখাচ্ছে আমি পুরুষ। আমি দেখলাম আজকে প্রীতিদি রেডি হচ্ছে, আমরা ওই ঘরে কথা বলছি, রাহুল কতবার ঢুকেছে, মানে চোখে হারানো বউকে প্রায় 2-3 বার ওরকম করতে থাকে, সারাক্ষণ ওটা করতে থাকে। সিসিএল এর মাঠে ওরকম করছিল 14 বার এসে চুমু দেওয়া, ওই করা সেই করা, ওটাও করতে থাকে। ওগুলো তো আমি দেখে শিখেছি ঠিক। সেটা আর বলে না, বুঝলে তো। ওটা আসলে আমি বুঝি না এটা লোককে বললে কি হবে, তোকে কি স্পাইনলেস, এটা তো বলার কোনো ব্যাপার না, অদ্ভুত কথা। তুই যে আমাকে তোদের এই যে এত শো অফ করতে গিয়ে লোক গালাগাল করে, শো অফ প্রীতিদিও করে না, আমি কোনোদিন শো অফ করি, তুই যে আমাকে এই যে একটা আই লাভ ইউ বললে, এতে কি হবে, কি হবে, এটা কি হবে, এক্সট্রা মাঝে মাঝে মনটাও তো ভালো লাগে, কত মন ভালো করতে কম ভালো সবার সামনে বলবে না রাহুল, না ঠিক আছে। হ্যাঁ, ও আড়ালে আবদালও সারাক্ষণ ওইসব করতে থাকে, আর ও নিজেও চায় যে প্রীতি এর সময় ডিসকিরে আজকে আসছিস না, কি রে এলি না, আয়, নিজেই কোলে বসিয়ে নেবে, নিজেই মানে গাল ধরে চটকাচ্ছে, এই করছে, প্যাম্পার সারাদিনই ও করতে থাকে। আরে টেডি বিয়ার পেয়ে গেছে আসলে রাহুল, তাই তো ঠিক বলেছিল, আমি বুঝতে তুই কি বলবে প্রীতিদি, খুব সাবধানে থাকতে হবে সর্বপ্রথম, আর এরপর আমরা ইন্টারভিউটা একেবারে করব, আর একটু কিছু বড় হলে একসঙ্গে এখানে বসে তখন জিজ্ঞেস করব কে বেশি ভালোবাসে, মা না বাবা, কে বেশি দুষ্টু, পারবে না আমার, দেখা যাক, সবাই ভালো থাকবেন, আর আমাদেরকে আর ইন্টারভিউটা প্লিজ দেখবেন পুরোটা দেখবেন, ইন্টারভিউটা সত্যি পুরোটা দেখবেন, আর টলি ফোকাস সমস্ত জেনুইন খবরগুলোই আনে, আজকেরটাও খুব জেনুইন ছিল, দেখো এতদিন বাদে এনেছে, আমাকে বলছে হ্যাঁ আমি জেনুইনই আনবো। তো যাই হোক, থ্যাংক ইউ, আর ভালোবাসবেন, এই সময়টা আপনাদের ভালোবাসা, আপনাদের কেয়ার আমার খুব প্রয়োজন, আপনারা আমাকে সেই আশীর্বাদ দেবেন, আর যারা নেগেটিভ আছেন, যারা লাস্টে এন্ড কনক্লুশনে যারা আমার নেগেটিভ আছেন, যারা আমার ক্ষতি করতে চান, আমি বলছি আপনারা আমার ক্ষতি করতে পারবেন না। থ্যাংক ইউ। রাহুল মুখ বন্ধ হয়ে গেছে, সবার মুখ বন্ধ, এখানেই শেষ। খুব ভালো থাকো তোমরা দুজনে। আর বলতে চাই আরেকটা কথা, দেখবেন দিদি বাজেই হোক, আমার ক্ষতি করতে গিয়ে নিজের বড় সড়না ক্ষতি করে ফেলেন, তাই আমার আর রাহুলের ক্ষতি করার একদম চেষ্টা করবেন না, আর আমার বাচ্চারও ক্ষতি করার চেষ্টা করবেন না। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।